উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন, জানালেন সিইসি। সহিংসতা এড়াতে সতর্কতার পরামর্শ। জালিয়াতি নির্বাচনে জনগণ যাবে না, মন্তব্য রিজভির। আরিচা পাটুরিয়ায় এখনই সেতু নয়, অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় উন্নয়ন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান আইওএমকে। মশা নিয়ন্ত্রণে অকার্যকর ফকার মেশিনের ধোঁয়া আর বেশিরভাগ কীটনাশক, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গ্রামে ডেঙ্গু ছড়ালে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথম ধাপে 140টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ কাল। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। তবে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে কাল সকালে ভোটের আগে আগে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। কাল সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণের জন্য সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয় সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার 177টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে নাসিরনগরের 93টি ও সরাইল উপজেলার 84টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি 4 উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্তাছড়ি ও শুকনাছড়ি নামে 2টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। 4 উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 90টি। লক্ষ্মীছড়ি ও রামগড়ের বেশিরভাগ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 53টি সেন্টারে আমার ব্যালট পেপার যাবে হচ্ছে সকালে, নির্বাচনের দিন সকালে। আর বাদ বাকি 37টা সেন্টারে আমার এই ব্যালট পেপার এটা আজকেই মালামালের সাথে চলে যাবে। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যান। বরিশাল সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সদরের 10টি ইউনিয়নের 68টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ভোটের সব সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকায় মানুষ, জনগণ যাতে তার নিজের ভোটটা প্রয়োগ করতে পারে এবং ভোট প্রদান শেষে যাতে বাড়ি ফিরে যেতে পারে, এই নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের 60টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম সকালে প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নাটোরের 3টি উপজেলায় সিংড়া, নাটোর সদর ও নলডাঙ্গায় ব্যালট পেপার ছাড়া অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা এসব সামগ্রী বিতরণ করেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে 390টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম মেশিন বিতরণ করা হয় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। এখানে 3 স্তরের র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ দায়িত্ব পালন করবেন। আশা করি আগামী 8ই মে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সিরাজগঞ্জ অনুষ্ঠিত হবে। মাগুরা সদর উপজেলার ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় উপজেলা পরিষদ চত্বরের নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। তবে ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন সকালে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচল ও ভোলাহাটের প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপের এবং 5 জুন চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সার্বিক চিত্র নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
8 মে বুধবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপের 140 উপজেলায় ভোট হবে। এর মধ্যে ইভিএমে ভোট হবে 22 উপজেলায়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন, আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি। নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়ে সিইসি বলেন, নির্বাচনের প্রার্থীর পক্ষে মন্ত্রী এমপিরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে, কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। দাবি করেন, নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, কোনো দল নির্বাচনে আসলো কি আসলো না সেটা কমিশনের দেখার বিষয় নয়। প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন তারা। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে, এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন নয় বলেও মন্তব্য করেন সিইসি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বুধবারের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতে বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। উপজেলা নির্বাচন বর্জনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সকালে রাজধানীর বনানী এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের খবর বেরিয়েছে জনগণের সম্পদ লুটপাট ও দুর্নীতি করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 18% পর্যন্ত। তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। বুধবার যেসব উপজেলা জালিয়াতি নির্বাচন হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের কোন ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। আমরা আগামীকাল থেকে যে 4 দফা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বাতিলের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে সবাইকে বলবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার তাগিদ দেন তিনি। এ সময় অহেতুক অপচয় না করে সড়ক ও সেতু বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা শহরের যানজট কমিয়ে গাড়ির গতি বাড়াতে প্রায় 90 কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ঢাকার 13 মুখ থেকে আবদুল্লাপুর হয়ে গাবতলী বাবুবাজার দিয়ে ডেমরা পর্যন্ত সড়ক পথের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। গণভবনে প্রকল্প সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করা হলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনার সার্কুলার রোডের পরিবর্তে আউটার সার্কুলার রোডের উপর জোর দেন তিনি।
ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদ্মা সেতু সহ নতুন প্রকল্প নেয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রেও তা পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করব কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা। পরনির্ভরশীলতা কমিয়ে যেন নিজেদের সক্ষমতা বাড়ে, সরকার সেভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দলের ভেতরে বাইরে নানা বাধা থাকার পরও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণে 2007 সালে 7 মে বিদেশ থেকে দেশে ফিরতে পেরেছিলেন। এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন 7 মের ঘটনা উল্লেখ করে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। এমনকি আমার দলের ভিতর থেকেও, তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমেছে, তাই সংস্থাটির উচিত আরও তহবিল সংগ্রহে নতুন অংশীদার খুঁজে বের করা। সকালে গণভবনে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সংস্থাটির জোরালো ভূমিকা কামনা করেন প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে তিনি সহায়তারও অনুরোধ জানান সংস্থাটিকে। রোহিঙ্গারা বিভিন্ন দল ও উপগোষ্ঠীতে বিভক্ত এবং তারা অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত বলেও জানান। আইওএমের মহাপরিচালককে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আইওএমের মহাপরিচালক হিসেবে অ্যামি পোপ যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার, জনস্বাস্থ্যে আস্থা তৈরি এবং জীবন বাঁচাতে মহামারী মোকাবেলায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের কো চেয়ার হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে মহামারীর জটিলতা মোকাবেলায় আরও স্থিতিস্থাপক এবং বিশ্ব গঠনে একটি শক্তিশালী ও সিদ্ধান্তমূলক নেতৃত্ব অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন, জনস্বাস্থ্য রক্ষা এবং কোভিড-19 প্রভাব মোকাবেলায় অতীতের সাফল্য বিবেচনা করে বাংলাদেশ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। As we navigate the complexities of future pandemics, strong and decisive leadership will be essential in shaping a more resilient and prepared. I can assure you that Bangladesh will continue to play a
constructive role in this regard. রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে জাতীয় পরিচয়পত্রটি হস্তান্তর করেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বাড়ানো সহ সরকারের নানা উদ্যোগের কথাও জানান রাষ্ট্রপতি। মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের ধোঁয়া কাজ করে না, বেশিরভাগ কীটনাশক অকার্যকর, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞরা। ডেঙ্গু নিয়ে ইউএইচসি ও ব্র্যাক আয়োজিত সেমিনারে এই তথ্য জানান তারা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, ডেঙ্গু গ্রামে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি সহ সবার সহযোগিতা প্রয়োজন। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 2021 সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 28,428 জন, মারা যায় 105 জন। 2022 সালে আক্রান্ত হন 62,382 জন, মৃত্যু 281 জনের। গত বছর 2023 সালে অতীতের সব রেকর্ড ভেঙে আক্রান্ত হন 3,21,027 জন, মারা যায় 1,705 জন। চলতি বছর প্রথম 4 মাসে আক্রান্ত হন 2,323 জন, এর মধ্যে মারা গেছে 27 জন। প্রতি 100 জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে মারা যায় 1 জন। এমন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সেমিনারে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, এডিস মশা শুধু দিনে নয় রাতেও কামড়ায়। যদি আমাদের পরিষ্কার পানি মশাটি না পায় তাহলে কিন্তু এডিস মশা নোংরা পানিতেও ডিম পারে এবং পারবে। শুধুমাত্র পরিষ্কার পানি চিন্তা করে কন্ট্রোল মেজারটা যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। ডেল্টামেথ্রিনের রিকমেন্ডেড ডোজ কাজ করে না, আলফা সাইপেমেথ্রিন কাজ করে না, পারমেথ্রিন কাজ করে না, ইটোফেনট্রক্স কাজ করে না, বেন্ডিউকাপ কাজ করে না। তাহলে এই ইনসেক্টিসাইডগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি আমরা মসকিটো নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো না। যে কারণে মশা এই কীটনাশকগুলো দিয়ে মরছে না। আপনারা ফগিং করতে দেখবেন একটা মশা কোনোদিন আপনারা মরতে দেখেছেন কিনা ফগিং এর পরে? দেখবেন মরে না। মশা নিধনের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোর সেন্সিটিভিটি নিয়ে উনি প্রশ্ন তুলেছেন এবং আমাদের কাছে বলেছেন সেটা। এবং ফগিং এর ক্ষেত্রে উনি সরাসরি বলেছেন যে ফগিং এ কোনো মশা মারা যায় না এবং ফগিং একটা ইফেক্টিভ প্রসিডিউর না। আমরা কলকাতা থেকেও আমরা যেটা শুনলাম, ওরা হাইকোর্ট এটা নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে যে ফগিং করা যাবে না। তার বদলে ওরা যে সমস্ত স্টেপ নিয়েছে সেগুলো আমরা ওখান থেকে নিতে পারি। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, স্যালাইনের যেন কোনো ঘাটতি ও দাম না বাড়ানো হয় এ ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি, আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে। আমি আমার মাকে হারিয়েছি, সুতরাং এই দেশেরই মানুষ যেন আর এই ডেঙ্গির থেকে যেন রক্ষা পাই, তবে ডেঙ্গিটাকে যাতে না হয় সেই ব্যবস্থা হচ্ছে আগে করতে হবে। সাধারণ মানুষ ঢাকা ও ঢাকার বাইরে ভালো চিকিৎসা পাবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং আমরা আমাদেরকে মানুষকে বাঁচাতে হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না। এতে বাংলাদেশের গর্বের জায়গা নষ্ট হচ্ছে। ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় আমলারা জনপ্রতিনিধিদের চেয়ে ক্ষমতাধরে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্মরণে রাজধানীতে ইউরোপ কার্যালয়ে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। অর্থনৈতিক সাংবাদিকতায় তার অবদানের আলোচনার বাইরে দেশের অর্থনীতি নিয়ে কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে? আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আরে ওই কি বলে এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছে না। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয়। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন নির্দেশনা এসেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। এখন ডালটা মুসুরির ডাল না মুগের ডাল না বুটের ডাল নাকি সব ডালেই সমস্যা হয়েছে? আমি জানি না এই নিয়ন্ত্রণ ওনাদের বাংলাদেশ ব্যাংকের বোর্ড যেটা আছে সেটা করেছে কিনা, নাকি ওনারা নির্দেশিত হয়েছেন আরো উচ্চ পর্যায় থেকে। তার মতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার কারণে আমরা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাধরে পরিণত হয়েছে, এটি অনেক সমস্যা তৈরি করেছে। আপনাদের চেয়ে দুঃখ কষ্টে যদি কেউ থাকে সেটা হলো জনপ্রতিনিধিরা, কারণ ওই জনপ্রতিনিধিদের যদি প্রতিনিধিত্ব নিষ্কলুষ হতো, ওনাদের যদি এইটা করার ক্ষেত্রে ওনাদের ম্যান্ডেটের ব্যাপারে কোনো প্রশ্ন না থাকতো তাহলে ওনারা এটা করতে পারতেন। এখন যেহেতু ওনাদের নিজের মনের ভিতরে দুর্বলতা আছে, ওনারাও আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না। সরকারের প্রতি দিন দিন মানুষের প্রত্যাশা কমে যাচ্ছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিবর্তনের ধারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সেই সময় যে সক্ষমতা থাকার পরও গ্যাস সংকটের কারণে পরিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই কথা জানান। নসরুল হামিদ বলেন, বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা আছে। ময়মনসিংহে 360 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও গ্যাস সংকটে সচল করা যাচ্ছে না। আবার ওই অঞ্চলে কারখানায় গ্যাস সংযোগ বেড়েছে, তাই ফুল প্রেসারেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে গ্যাসের সমস্যা সমাধানের প্রকল্প নেওয়া হয়েছে। বছর খানেকের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। নসরুল হামিদ জানান, চলতি বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জে আমাদের বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। ইভেন সর্বোচ্চ ক্যাপাসিটি থাকা অবস্থাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তার কারণ হলো ময়মনসিংহে যে আমাদের 360 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও 2টি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানির স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেসার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। ধন্যবাদ। সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে এবং যথাসময়ে তারা সৌদি আরবে যেতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী জানান যে যত কথাই বলুক হজযাত্রীদের ভিসা নিয়ে শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না। সরাসরি না জানালেও ভিসার জন্য আরেক দফা সময় বাড়বে এমন ইঙ্গিতও দেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, 1 বছরে বিপুল সংখ্যক মুসল্লি ওমরাহ করায় হজযাত্রীর কোটা এবারও পূরণ হয়নি। জানান, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপরে সেদিন দিবাগত রাত 3টায় ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার পর্যন্ত মাত্র 1/3 ভিসা ইস্যুর বিষয়টি উদ্বেগের হলেও দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সৌদি সরকার যে আগামী দিনে এটা কি করবে না করবে সেটা কি আপনাকে জানাইছে না আমাদেরকে জানাইছে? জানায় নাই। তবে হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজ যাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জুলাই মাস থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ন্যায্য মূল্যের দোকান চালু করা হবে। টিসিবির পণ্যের জন্য আর যাতে কাউকে লাইনে দাঁড়াতে না হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, বর্তমানে খোলা ট্রাকে টিসিবির যেসব পণ্য বিক্রি হয় তার সাথে অন্যান্য নিত্যপণ্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রাজধানী বাড়িধারায় দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দেন প্রতিমন্ত্রী। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। হজযাত্রীদের জন্য দোয়া মাহফিল হয়েছে রাজধানীর শাহিনবাগ বিমান স্টাফ কোয়ার্টার কেন্দ্র জামে মসজিদে। এর আয়োজন করে বেসরকারি সংগঠন যুব কল্যাণ সংঘ। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদিকুর রহমান হিরু ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর। সংগঠনের আহ্বায়ক মোক্তার হোসেন খান, সদস্য সচিব মোহাম্মদ শফিউদ্দিন শফিক সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা হয়েছে সাভারে। বড়বাজার এলাকার সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে এ আয়োজন করে আরশিনগর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এতে বিশিষ্ট সমাজসেবক হাজী আমজাদ হোসেন সহ অভিজ্ঞ প্রশিক্ষক ও আলেমগণ বক্তব্য রাখেন। কর্মশালায় শতাধিক হজযাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের 7ম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী সমাবর্তন উন্মুক্ত ঘোষণা করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির। এ সময় বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর কাজী আনিস আহমেদ এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। ইংরেজিতে সিজিপিএ 4 পেয়ে স্নাতক সম্পন্ন করে ভ্যালেডিক্টোরিয়ান্স অ্যাওয়ার্ড অর্জন করেন অমৃতা লেখে চৌধুরী। দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক পার্কে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিশেষ কর্মশালা হয়েছে গাজীপুরে। জেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা অংশ নেন। এ সময় প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামকে স্বাগত জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান SM শামসুল আলম। কালিয়াকৌড়ের ইউএনও কাউসার আহমেদ, সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী এবং ওয়ালটন হাইটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। নগদ ইসলামিককে লেনদেন করে পবিত্র মক্কা মদিনা সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের কাঠমিস্ত্রি মোহাম্মদ মুন্না। রমজান মাসে ব্যাংক থেকে নগদ ইসলামিক ওয়ালেটে অ্যাড মানি করে এই উপহার জেতেন তিনি। সম্প্রতি তার নিজের বাড়ির সামনে মুন্নার হাতে এই উপহারের কাগজপত্র তুলে দেন ইসলামিক ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান। যাত্রা শুরুর পর থেকেই নগদ ইসলামিক নানা রকম আকর্ষণীয় ক্যাম্পেইন এনেছে ইসলামপ্রিয় মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে মক্কা মদিনা সফরের এই ক্যাম্পেইন আনা হয়। নগদ ইসলামিক অ্যাপ বা *167# ডায়াল করে যে কোনো পরিমাণ টাকা লেনদেন করলেই নির্বাচিত হওয়া যাচ্ছিল মক্কা ও মদিনা সফরের জন্য। এর আগে 2023 সালে নগদের সকল ডিস্ট্রিবিউটরের জন্য প্রথম মক্কা মদিনা সফরের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন, জানালেন সিইসি। সহিংসতা এড়াতে সতর্কতার পরামর্শ। জালিয়াতি নির্বাচনে জনগণ যাবে না, মন্তব্য রিজভির। আরিচা পাটুরিয়ায় এখনই সেতু নয়, অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় উন্নয়ন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান IOM-কে। মশা নিয়ন্ত্রণে অকার্যকর ফগার মেশিনের ধোঁয়া আর বেশিরভাগ কীটনাশক, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গ্রামে ডেঙ্গু ছড়ালে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।